বিসমিল্লাহির প্রিয় সংগ্রামী দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে এই কিছু গণমাধ্যম কর্মীর কিছু বক্তব্য শুনলাম আর কি, যে বক্তব্যগুলো আসলে ওনাদের কিছু ভুল রয়েছে, কেননা এটি বোঝার ভুল আর কি, আমার যেটি মনে হয়। দেখুন, একটি বিষয় আপনারা চিন্তা ভাবনা করেছেন কিনা, যে যদি কোনো পণ্য সেটি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটি রাখার জন্য একটি জায়গা নির্ধারিত করতে হয় আর কি। এখন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রদূত, অগ্রনায়ক, আগামী প্রজন্মের একটি ভবিষ্যৎ তারা আমাদেরকে দিতে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের যে চেতনা সেটি এতটাই আসলে বেশি হয়েছে যে সেটি আসলে রাখার মতো কোনো জায়গা তারা না পেয়ে তারা কক্সবাজারে চলে গিয়েছিলেন সেই চেতনাগুলো রাখার একটি স্থান বের করার জন্য, এবং সেখানে হয়তো চেতনাগুলোকে রেখে দিয়ে এসেছেন। কেননা সেটি তো নদীমাতৃক একটি দেশ, সেখানে চেতনা রেখে দিলে সেখান থেকে আর দেখা যায় যে সেই চেতনাগুলো কিন্তু নষ্ট হবার মতো কিছু নেই। এটি আমাদেরকে আসলে আজকে বুঝতে হবে। আর সেখান থেকে ফিরে এসে তারা যে ঘোষণাটি দিয়েছে যে নির্বাচন হবে না, এটিও কিন্তু একটি বোঝার মতো কিন্তু আসলে আপনাদের আমি মনে করি যে অক্ষমতা রয়েছে আর কি। কেননা তাদের যে জ্ঞান, তাদের মধ্যে থেকে তো অনেকে শিক্ষা অর্জন করেছে, তারা টিউশনি পড়িয়ে ছাত্রছাত্রীদের কিন্তু মানুষ করেছে। আর একজন তো তাদের মধ্যে কিন্তু রয়েছে, আপনি দেখেছেন তিনি একজন চিকিৎসক, তিনিও কিন্তু যখন চিকিৎসা দিতে যায় সেই রুগীদের, তখন কিন্তু আমাদের কিন্তু সিরিয়াল ধরে, লাইন ধরে কিন্তু তাদের কাছ থেকে সেবা স্বাস্থ্য এগুলো কিন্তু নিতে হয়। তারা তো আসলে শিক্ষা অর্জন করেছে, সেখান থেকে শিক্ষা অর্জন করে কিন্তু আমাদের মাঝে সেই শিক্ষাগুলো কিন্তু দিচ্ছে। আর সেখান থেকে হয়তো চিন্তা ভাবনা করে তারা কথাগুলো বলেছে, কেননা তারা আমাদেরকে আজকে এই সমগ্র জাতি আমরা যারা রয়েছি তাদেরকে আসলে তারা যেটি মনে করছে যে আমরা আসলে ওনাদের ছাত্র, ওনারা আমাদের টিচার, সেই হিসেবে হয়তো সেই জ্ঞানগুলো আমাদের মাঝে আসলে ছড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমি, আপনি এবং সমগ্র জাতি যদি না বুঝি, সেই ভুল কিন্তু আমাদের, এটি কিন্তু তাদের ভুল হবার কিন্তু কথা নয়। আমার যে প্রশ্নটা আসলে দেশের নাগরিক হিসেবে, একজন স্বচ্ছ মানুষ হিসেবে আমি যে প্রশ্নটি করছি, যে আসলে ওনার কথার মধ্যে যেন কেমন একটি কিন্তু বসবাস করছে আর কি, এবং একটি অশুভ শক্তি যে ইঙ্গিত সেটি কিন্তু বসবাস করছে। যে স্বৈরাচার হলে তো যেমন শেখ হাসিনা 15 বছরে 16 বছরে টিকতে পারেনি, আমরা এরশাদকে দেখেছি তিনিও টিকতে পারেননি। তিনি কিভাবে টিকবেন, এটি কিন্তু হয়তো তিনি সেই রাস্তাগুলো যদি সৃষ্টি না করতেন তাহলে হয়তো সেই কথাগুলো কিন্তু বলতেন না। কেননা এখানে জাতির স্বপ্নের প্রতি যে কতটা মানুষের তাদের গুরুত্ব রয়েছে, তারা কতটা সংশোধন করেছে, কতটা আসলে কাজ করেছে দেশের জন্য, এটি কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে কিন্তু আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং সমগ্র জাতির যে একটি আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু কবর হয়ে গেছে। এটি কিন্তু কবর হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমাদের আসলে ফিরে আসার মতো যে একটি পরিস্থিতি তারা আমাদেরকে দেবে, সেটি কিন্তু আসলে সম্ভব নয়। আর এই সম্ভব না হওয়ার পিছনে যে ইঙ্গিত কাজ করছে সেটি হচ্ছে একটি, আমার যেটি ধারণা, সেটি একটি মৌলবাদী শক্তির উত্থান তাদের মধ্যে দিয়েছে, এবং তারা সেই মৌলবাদী শক্তির ছত্রছায়ায় তারা রয়েছেন, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে আসলে তারা পাচ্ছেন না। এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে প্রতিটি মানুষের আসলে বোঝার প্রয়োজন বলে আমি মনে করছি আর কি। দেখুন, দেশে নির্বাচন হবে, নির্বাচনী সরকার আসবে, এবং সেই নির্বাচন কমিশন কিভাবে দেবে সেটি একান্তই তার উপরে নির্ভরশীল। এখানে ভাসমান বক্তব্য, ভাসমান আলোচনা, নেতার মন্তব্য,
এবং নেতার যে একটি মন্তব্যের যে আত্মবিকাশ সেটি কিন্তু তিনি করতে পারে। এটি দেশের প্রতিটি নাগরিক হিসেবে কিন্তু তারা সেই মন্তব্য কিন্তু করতে পারে যে এটি না এটি করলে এটি ভালো হবে, এটি না এটি করলে ভালো হবে। তো সেই বিষয়গুলো আসলে জাতির প্রয়োজনে কতটা গ্রহণযোগ্য হবে সেটি সম্পূর্ণ আমার যেটি মনে হয় জাতির উপরে ছেড়ে দেওয়াই উত্তম বলে আমি মনে করি। আর বাংলাদেশের এখন যে পরিস্থিতি তারা সৃষ্টি করে রেখেছেন, তারা দীর্ঘদিন এই যে ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্য দিয়ে তারা যখন বিশেষ করে যে সংস্কারের কথাগুলো বলছেন যে সংস্কার করবেন, তারা কোনটি সংস্কার করেছেন? দেশের প্রশাসন আজকে দুর্বল এবং দেশের চাঁদাবাজের কাছে দেশের প্রশাসন আসলে জিম্বি হয়ে পড়েছে, দেশের মানুষ জিম্বি হয়ে পড়েছে, সেখান থেকে তারা আমাদেরকে মুক্ত করতে পারেনি। এদেশের আমলাদের কথা বলবেন, যারা দুর্নীতি করে দেশের বাইরে টাকা পাঠাচ্ছে, আজকে তাদের কাছে তারা জিম্বি হয়ে পড়েছে, কেননা তারাও তাদের একটি অংশ। আজকে আমরা যে ইউনূস সরকারের কথা বলছি যে ইউনূস সাহেব খুব ভালো মানুষ, ইউনূস সাহেবের কোনো পাপ নেই, ইউনূস সাহেবের কোনো চাহিদা নেই, ইউনূস সাহেবের কোনো অভাব নেই, কিন্তু সেটিও কিন্তু ঠিক নয়। আজকে গ্রামীণ ব্যাংক কিন্তু ঘোষণা দেননি, তিনি কিন্তু ঘোষণা দেননি যে বাংলাদেশের যে 18 কোটি মানুষ রয়েছেন এবং বিশেষ করে 18 কোটি মানুষ যে তার কাছে যায় তা কিন্তু নয়। যারা যায় তারা যায় সুদের জন্য যায়। সেই সুদগুলোকে তিনি 28% এর জায়গায় 32%-এর জায়গায় 30%-এর জায়গায় তিনি 3% হারে করে দিয়েছেন, 4% হারে করে দিয়েছেন। যে দেশের জনগণ আমাকে যেহেতু এই জায়গায় বসিয়েছে, আমি তাদেরকে একটি সুযোগ সুবিধা দিচ্ছি যেন এই দেশের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী, প্রতিটি ব্যবসায়ী মানুষগুলো যারা গ্রামীণ ব্যাংকের উপরে নির্ভরশীল, প্রতিটি কৃষক যারা গ্রামীণ ব্যাংকের উপরে নির্ভরশীল, তারা যেন আর শোষণ না হয়, আমি সেই শোষণ থেকে তাদেরকে মুক্ত করে দিলাম। সেটি কিন্তু তিনি করেননি। তিনি কি করেছেন সেটি হয়তো তিনি যখন ক্ষমতা ছাড়বেন, তিনি ক্ষমতা থেকে যখন ছেড়ে দিয়ে যখন তিনি সেই আমেরিকার মাটিতে থাকবেন, লন্ডনের মাটিতে থাকবেন, তখন হয়তো আমরা সেই আশায় বিষয়গুলো কিন্তু আমরা টের পাবো এবং যে তিনি কতটা দুর্নীতিবাজ এবং তিনি কত টাকা দুর্নীতি করেছেন, জনগণের কত অর্থ সম্পদ লুটে নিয়ে সে দেশের বাইরে পাচার করেছেন, সেটি হয়তো তখন বের হবে। কেননা আমাদের দেশে আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা রাষ্ট্র দেখভাল করে, যারা আমরা শ্রেণীর মানুষগুলো রয়েছে, আমরা কিন্তু আসলে মিডিয়ার সহ যারা এই লাইনে কাজগুলো করি, আপনি দেখেন দুদক সহ যারা প্রশাসনিক পর্যায়ে রয়েছে, উচ্চ পর্যায়ে যারা রয়েছে, তারা যে এই কাজগুলো করবে, তাদের যে দায়িত্ব রয়েছে, সেগুলো কিন্তু তারা সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সময় কিন্তু করে না। এটি আমাদের জন্য একটি ব্যর্থতা এবং একটি লজ্জার বিষয় হয়ে আজকে দাঁড়িয়েছে। আজকে সেই জায়গা থেকে আমি মনে করি দেশের প্রতিটি মানুষের একটি সচেতন ভাবধারার প্রয়োজন এবং তাদের সচেতন হওয়া প্রয়োজন এবং বিশেষ করে সংস্কারের ডাকটি প্রতিটি জেলা পর্যায় থেকে আসলে তুলে নিয়ে আসা প্রয়োজন যে কিভাবে সংস্কার করা। সংস্কার করতে এতদিন সময় লাগে না। আর সংস্কারের যখন ধারণা দেশ ও দেশের মানুষের প্রতি আসে যে না এটি করলে আসলে দেশের জনগণ ভালো অবস্থায় চলতে পারবে, এই আইনটি পাশ করলে দেশের প্রশাসনিক যে একটি ক্ষমতা, সেখানে রাজনৈতিক কোনো তাদের উপর চাপ সৃষ্টি হবে না এবং দেশের জনগণ ন্যায়সঙ্গত বিচার পাবে, দেশের বিচার বিভাগের যে সংস্কার রয়েছে সেখানে কোনো রাজনৈতিক অস্থিরতা কাজ করবে না, তারা স্বাধীনভাবে তারা রায় প্রদান করতে পারবে এবং সেই দুর্নীতিবাজদেরকে তারা সেখানে কাঠগড়ায় ঢুকাতে পারবে। তো সেই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ জনগণের উপর কিন্তু নির্ভর করে। আজকে সেইগুলো আসলে তারা কতটা সংস্কার করেছেন, কতটা জাতির সামনে নিয়ে এসেছেন, আমরা তো একটু পাইনি। আমরা যেটুকু পেয়েছি সেটুকুরই কিন্তু আমরা সমালোচনা করছি এবং এই দেশে আসলে সংস্কার করার মতো কিচ্ছু নেই। কেননা সংস্কার করতে গেলেই তাদেরকে আজকে একটি স্বাধীনভাবে, স্বাধীন মানুষ হিসেবে এবং স্বাধীন দায়িত্ব নেওয়া একটি প্রতিষ্ঠান হিসেবে তাদের কাজ করতে হবে। কেননা তারা সেই স্বাধীন হতে পারেনি এবং আমাদের এটি এখন জাতি হিসেবে দীর্ঘ বিশ্বাস হয়ে গেছে। কেননা তারা কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না এবং জাতির কোনো পরিবর্তন আনতে পারবে না, দেশের সংবিধানের কোনো সংশোধনও তারা করতে পারবে না।
কেননা তারা একটি আসলে একটি আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে তারা এখন সীমাবদ্ধ রয়েছে এবং তারা সেখানেই আমার যেটি মনে হয় যে কারাবন্দী অবস্থায় তারা রয়েছেন, যার কারণে আজকে তাদের মুখ থেকে নানা সময় নানা কথা বের হয়ে আছে এবং যেটি জাতির জন্য একটি আরেকটি সংগ্রামের লক্ষণ আমরা তাদের কথার ভাঁজে আসলে লক্ষ্য করতে পারছি আর কি। হয়তো সেই সংগ্রামটি কখন হবে, কিভাবে হবে এবং জাতি কিভাবে দেবে সেটি হয়তো আমি নির্ধারিত একটি সময় দিতে পারছি না, কিন্তু সংগ্রাম যে হবে এটি নিশ্চিত এবং এটির জন্য আমার মনে হয় তাদের পূর্বে থেকে আসলে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কেননা এই যে এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো মানুষ এখনো হসপিটালের বেডে শুয়ে থেকে তারা কাতরাচ্ছে, অনেকে পা নেই তবুও তিনি লাঠি দিয়ে তাদের মিছিলে যাচ্ছে, তাদের আত্মনাদগুলো কিন্তু আসলে ফেলে দেবার মতো নয়। আর যারা আজকে এই কথাগুলো কিন্তু যে বলছে আসলে তারা কে এবং তারা কোথা থেকে এসেছে এবং তাদের কিভাবে উত্থান হলো এবং কিভাবে তারা আজকে এই ক্ষমতার একটি পর্যায়ে তারা চলে গেল। আমার মনে হয় দেশের প্রশাসন থেকে শুরু করে দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটি স্বচ্ছ ভাব, স্বচ্ছ নীতি এবং একটি একতাবদ্ধভাবে সকলের একটি সহমতের ভিত্তিতে একটি স্বাধীন কমিশন গঠন করে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাহলে আমার যেটি মনে হয় যে আমরা সেই কালো ব্যক্তির হুদিশ পাবো এবং সেই কালো ব্যক্তিকে আমরা টেনে সেই আন্ডারগ্রাউন্ড থেকে বের করে নিয়ে এসে তার শাস্তির ব্যবস্থা করতে পারবো। এ ব্যতীত দেশ এবং দেশের মানুষের কোনো শান্তির লক্ষ্য আমি দেখছি না। সকলকে ধন্যবাদ।